আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ভারতে লোকসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি জোট, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদী। বাগান মালিকদের চা শ্রমিকদের প্রতি যত্নবান হতে বলেছেন প্রধানমন্ত্রী। রপ্তানি বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান। এমপি আনার হত্যাকাণ্ডে আটক সিয়ামকে ফেরত দেবে নেপাল। মূল হোতা আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে আনতে ডিবির প্রচেষ্টা। টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো স্কটল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড, নবাগত উগান্ডার বিপক্ষে বড় জয়ে আফগানিস্তানের নবম আসর। এবং টুঙ্গিপাড়া থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃত জীবন ক্লাব। তরুণ প্রজন্মকে যুক্ত করতে বিশিষ্টজনদের তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সবচেয়ে কম বয়সী চিত্রশিল্পী হিসেবে ঘানার এক শিশুর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার খবর। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের ইতিহাসে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ফল গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে। গতবারের চেয়ে বেশি ভোট পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দিল্লির মসনদে আবারও বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে। তবে আগের চেয়ে ভালো করে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এবার 400 পার বলে যে স্লোগান দিয়েছিলেন মোদী, তা না পেলেও আবার ক্ষমতায় যে থেকে যাচ্ছে তা সকাল থেকে গণনার ফলে নিশ্চিত হয়েছে। পদ্মফুলের জোট পাঞ্জা জোটকে হারিয়ে এগিয়ে আছে। জওহরলাল নেহরুর পর ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদী দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। শেষ খবর পর্যন্ত বিজেপির জোট এনডিএ 290 থেকে 305 এর মধ্যে ওঠানামা করছে, আর কংগ্রেসের জোট ইন্ডিয়া 200 থেকে 220 আসনের মধ্যে আছে। বিজেপি এককভাবে এগিয়ে 236 আসনে, আর কংগ্রেস এককভাবে এগিয়ে 96 আসনে। 543টি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। গত এক দশকে বিরোধী দলীয় নেতার পদ পায়নি কংগ্রেস। সেই বিরোধী দলীয় নেতার পদ পেতে যাচ্ছে কংগ্রেস। বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 42টি আসনের মধ্যে 29টিতে এগিয়ে তৃণমূল। বিজয় মিছিল করছে তৃণমূল কর্মীরা। বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 100 কোটি। এর মধ্যে 64 কোটি 20 লাখ মানুষ ভোট দিয়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। রফিকুল বাশার, চ্যানেল আই। বৈচিত্র্যপূর্ণ চা উৎপাদনের পাশাপাশি চা শিল্পে গবেষণা বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4র্থ জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পে অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। চা শ্রমিকদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। বাংলাদেশ সহ সারা বিশ্বে জনপ্রিয় এক পানীয় চা। আধুনিক বিশ্বের অধিকাংশ দেশে কর্মচঞ্চল মানুষের দিনের শুরুটা হয় এক কাপ চায়ে। স্মার্ট বাংলাদেশের সংকল্প রফতানিমুখী চা শিল্প প্রতিপাদ্যে দেশে এবার 4র্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস। দিবসটি উপলক্ষে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার 2024 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উদ্যোগেই দেশে চা বাগানের সংখ্যা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চা শ্রমিকদের উন্নয়নে সবকিছুই করছে সরকার।
এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের জন্য যা করে গেছেন তারা কিন্তু কোনোদিন তা ভোলেনি, সবসময় সেই কথাটা তারা বংশ পরম্পরার সংরক্ষে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমি এই শ্রীমঙ্গলে গিয়েছি, সেখানে আমি কয়েকদিন থেকেছিও, তাদের সঙ্গে মিশেছি, কাজেই সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের শ্রমিকদের সাথে আছে। এই যে আমার হাতে মালাটা দেখেন, এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে। সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি, ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি, এর জন্য যা করার করব। চা শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের চা উৎপাদনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে, আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে, কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। প্রধানমন্ত্রীর হাতে গোল্ডেন বেঙ্গল টি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরে দেশের চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী চা মেলা ঘুরে দেখেন সরকার প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সারা বিশ্ব যখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের শিশুরা পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু কিশোরদের মেধা বিকাশে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় আইন করা সহ বিদ্যালয়ে শিক্ষা অর্জনের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তিও দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মেয়েরা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি, এবং শিশু নিরাপত্তার জন্য বিশেষ আইন আমরা করে দিয়েছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 2008-এ ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করবো, ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন আমাদের ঘোষণা 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অন্যতম আসামি সিয়াম হোসেনকে অপরাধের ধরন বুঝে ভারত অথবা বাংলাদেশকে ফেরত দেবে নেপাল, এমন তথ্য জানিয়ে নেপাল থেকে ফিরে গোয়েন্দা প্রধান জানান, নেপালে আটক সিয়াম সম্পর্কে বিভিন্ন তথ্য ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। হত্যা ঘটনায় মূল হোতা আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। বাড়ি দখলের ষড়যন্ত্রে বাধা হয়ে দাঁড়ানোয় আইনজীবীর ছেলে আশিকুর রহমান খান অপুকে নৃশংসভাবে খুন করা হয়। সূত্রাপুরের বহুল আলোচিত ওই হত্যা মামলার আসামি মঞ্জুরুল আবেদিন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ঝলক হাইকোর্টে অব্যাহতি পেলেও তা বাতিল করে আমৃত্যু সাজা দেন সর্বোচ্চ আদালত। অপর আসামি মুন্নার অব্যাহতির রায়ও বাতিল করে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এবারে জানিয়ে দেব নিউক্লিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। টি-20 বিশ্বকাপে রাতে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে বাংলাদেশ সময় রাত 8:30টায় স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে ইংলিশরা। যুক্তরাষ্ট্রের ডালাসে রাত 9:30টায় মাঠে নামবে ডি গ্রুপের দুই দল, নেদারল্যান্ডস আর নেপাল। আরো জানাচ্ছেন সৈয়দ অদিত। টি-20 বিশ্বকাপে আজ রাতে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়ন
ইংল্যান্ড ও স্কটল্যান্ড। জস বাটলারের অধিনায়কত্বে আরও আছেন টপ অর্ডার ব্যাটার বেন ডাকেট, জনি বেরিস্টো ও অলরাউন্ডার বেন স্টোকসের মতো নামগুলোতেই বোঝা যায় কতটা শক্তিশালী ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। বোলিংও রয়েছে জোফার আর্চার এবং টম হার্টলে। দলগত প্রচেষ্টায় নির্ভর স্কটল্যান্ড ক্রিকেট টিম। তাদের মূল ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন মাইকেল জন্স এবং রিচি বেরিংটন। বোলিং বিভাগে স্কটল্যান্ডের জ্যাক জার্ভিস এবং মার্ক ওয়াট এমন কিছু নাম যাদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশা করাই যায়। উদ্বোধনী জুটিতে রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ঝড়স অর্ধশতকে ওপেনিং জুটিতে তোলেন 154 রান। তার আমাদের কর্মসূচি শুরু করেছি টুঙ্গিপাড়া থেকে। সবচেয়ে সহজ একটি কাজ বৃক্ষরোপণ, কিন্তু পরিচর্যার কাজটা কিন্তু কঠিন। সুতরাং খালি গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পাশাপাশি একে সংরক্ষণ করতে হবে এবং গাছটি যতক্ষণ না একটি পর্যায়ে আসে ততক্ষণ কিন্তু এই গাছকে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। গাছের সাথে সাথে কিন্তু আমাদের জলাশয়গুলো সংরক্ষণ করতে হবে এবং আমাদের যে প্রাণীগুলো আছে সেগুলোকেও সংরক্ষণ করতে হবে এবং সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একেবারে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান আলিমাল রাজি, চ্যানেল আই, গোপালগঞ্জ। এবারে রয়েছে প্রাক বাজেট 2024-25 প্রসঙ্গ। দেশের অভূতপূর্ব উন্নয়নে প্রতিনিয়ত বাড়ছে জাতীয় অর্থনীতির আকার। এর মাঝে পরিবেশ প্রতিবেশ ধ্বংস, অপরিকল্পিত উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সংক্রামক রোগ বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সংকট কেড়ে নিচ্ছে জিডিপির বড় অংশ। 2023-24 অর্থবছরের জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাতে বরাদ্দ বাড়লেও আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। এমন বাস্তবতায় সমন্বিত পরিকল্পনা, কার্যকর উদ্যোগে পরিবেশ বান্ধব প্রযুক্তি, সবুজ নগরায়ন, জনস্বাস্থ্য অভিযোজন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আলিমাল রাজি। উন্নয়ন অগ্রযাত্রায় বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে অধিকাংশ সূচকে দেশ এগিয়ে গেলেও কমছে সরকারের ব্যয় সক্ষমতা। এর মাঝেই জলবায়ু পরিবর্তনের অভিঘাত কেড়ে নিচ্ছে বৈশ্বিক জিডিপির 6.3%। চলতি বছর রেকর্ড ভাঙা তাপপ্রবাহের পাশাপাশি ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষত এখনও উপকূলীয় জনপদ জুড়ে। বছর ঘুরে আবারও আলোচনার টেবিলে বাজেট প্রসঙ্গ। এর মাঝেও অনেকটাই উপেক্ষিত পরিবেশ বাজেট। আগামী অর্থ বছরে এডিপিতে 133 প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। সেখানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ মিলেছে 11,089 কোটি 43 লাখ টাকা, যা মোট এডিপির 4.18%। তাহলে আমাদের যদি পারসেপশনে যদি সবুজায়ন না থাকে এবং সবুজকে রক্ষা করা না থাকে, বাজেটে টাকা পয়সা বাড়িয়েও কাজ হয় না। অনেক সময় দেখেছি যে গাছ কাটার জন্য বাজেট দেওয়া হয়, বলা হচ্ছে যে সবুজ বাজেট, অথচ গাছ কাটছেন আপনি সেই টাকা দিয়ে। এখন আপনার ওই উন্নয়ন দর্শনে সবুজ রক্ষা করা এবং পরিকল্পিত উপায়ে সবুজ তৈরি করা, দুইটাকেই সমগুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে শুধু ধরিত্রী সংকটে নেই, বরং ব্যাপক প্রভাব ফেলছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে বাজেটে জনস্বাস্থ্য ও অভিযোজন খাতে সময়োপযোগী পদক্ষেপের দাবি বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তনের থেকে উদ্ভূত যে সমস্যাগুলো, এর কারণে মানুষের তাৎক্ষণিক এবং পরবর্তী মেয়াদের যে শারীরিক ক্ষতি এবং তৎজনিত মানসিক ক্ষতি, এবং এর পরে যেটি লবণাক্ততা এবং নানা জাতীয় সমস্যা বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে যে মনোদৈহিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, সেটাকেও আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। বাংলাদেশ সরকার প্রতি বছর ইউএনডিপির সহযোগিতায় বাজেটের কত টাকা পরিবেশের জন্য এবং জলবায়ুর জন্য দেয়া হলো তার একটা হিসাব তৈরি করে, বাট হিসাবটা হচ্ছে আরবিট্রারি। যে কোনো পরিকল্পনাতে জলবায়ু পরিবর্তনের প্রভাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। সবকিছু যদি টেকসই করতে হয়, সাস্টেনেবল করতে হয়, তাহলে এটার MEL, মনিটরিং, ইভ্যালুয়েশন এন্ড লার্নিংটা শক্তভাবে করতে হবে, যেটা আমাদের দেশে এখনো
খুবই। জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 1,30,00,000 মানুষ ঘর ছাড়া হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ধরিত্রীর বিরূপ আচরণ বলছে হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সবুজ নগরায়ন। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু অভিযোজন নিশ্চিতে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানো হলেও এর সাথে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা আর কার্যকরী উদ্যোগ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলে সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। 3 ধাপের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যে মধ্য গাজার দেইর ই বালা শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। এবার রয়েছে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। পয়লা জুন সিডনির ক্যাসুলা পাওয়ার হাউস আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ভবের হাট সিজন 8। এবারের থিম ছিল ময়ূরপঙ্খী নায়। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল বাউল সম্রাট আব্দুল করিমের বাউল সঙ্গীত সহ জারি সারি ভাওয়াইয়া ও পল্লীগীতির নানা আয়োজনে। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। বিশ্বের সবচেয়ে কম বয়সী চিত্রশিল্পীর খেতাব পেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখালো 2 বছর বয়সী ঘানার এক শিশু। প্রতিভাবান সেই শিশুর নাম লিয়াম আঙ্কারা। জানাবো কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফেনী শহরের প্রধান সড়কের পাশেই পৌরসভার ময়লার ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লায় দূষিত হচ্ছে পরিবেশ। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি তাদের। বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ এবং এ শিল্পে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সময়োপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজনরা। রাজধানীর একটি রেস্তোরাঁয় চামড়া শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অংশীজনরা তুলে ধরেন এ খাতের সংকট ও সম্ভাবনার কথা। বলেন, মূল্যস্ফীতির এই সময়ে বর্তমান মজুরি কাঠামোতে শ্রমিকরা মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। চামড়া শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ ঐক্যবদ্ধ পদক্ষেপের বিকল্প নেই বলেও জানান তারা। আয়োজনে অংশ নেন ওশি ফাউন্ডেশন, সলিডার সুইস, ইউরোপীয় ইউনিয়ন সহ চামড়া খাতের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর।